ভাইজান, আর কত দূর? আমার তো মনে হইতেছে এই বিলের রাস্তা আর শেষ হইব না। কাদা ভাঙা হাঁটতে গিয়া জান বাইর হইয়া যাইতাছে। আর এই লাশ, নসিমিয়ার লাশটা এমন গরম লাগতেছে কেন? বৃষ্টির পানিতে তো শরীর ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আমার কাঁধে মনে হইতেছে আগুন জ্বলতাছে। চুপ কইরা হাট সেলিম। নসিমিয়া সাধারণ মানুষ আসিল না, সে আসিল বহুরূপী। সারা জীবন মাইনসের রূপ ধরছে, মাইনসের মন ভুলাইছে। শুনছি সে নাকি তান্ত্রিক সাধনাও জানত। মরা মানুষের শরীর একটু গরম থাকতেই পারে। গোরস্থানে পৌঁছাইতে আর মাত্র 8 মাইল বাকি। ভাইজান, একটা কথা কমু, রাগ করবেন না তো? কি কথা? নসিমিয়া যখন মারা যায় তখন সে রাক্ষস সাজা ছিল। তার সারা মুখে আলকাতরা আর সিন্দুর মাখা, ঠোঁটের কোনায় নকল দাঁত লাগানো। আমরা যখন ওরে কাফন পরাইলাম তখন ওই মেকআপ তো ভালো কইরা ধুইয়া যায় নাই। কাফনের নিচ দিয়ে আমি দেখছিলাম ওর মুখের ওই রাক্ষসের হাসিটা যেন মুইসা যায় নাই, বরং মনে হইল হাসিটা আরো চওড়া হইছে। আজে বাজে চিন্তা বাদ দে। মেকআপ করছিল না, ওই মেকআপ হয়তো চামড়ায় বইসা গেছে। আমরা ওরে গোসল দিয়া পবিত্র কইরাই আনছি। তারা হাঁটতে হাঁটতে এক বিশাল বট গাছের নিচে এলো। বৃষ্টির তোর একটু কমলেও বাতাসের শৌষ শব্দে কান পাতা দায়। হঠাৎ খাটিয়ার উপর থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ পায়ে ঘুঙুর পরে নাচছে। ভাইজান, শুনলেন? লাশের পায়ে থাইকা ঘুঙুরের আওয়াজ আইল, কিন্তু আমরা তোর পায়ের সব কিছু খুইলা ফেলাইছিলাম। এই ঝড় বৃষ্টিতে অনেক কিছুই শোনা যায়। হয়তো খাটিয়ার কোনো লোহা নড়ছে। না ভাইজান, লোহা না। নসিমিয়া যখন রাক্ষস সাজত তখন পায়ের ঘুঙুর পড়তো না, কিন্তু সে কালি সাজলে ঘুঙুর পড়তো। আমার মনে হইতাছে ও এখন খাটিয়ার মধ্যে শুইয়া রূপ বদলাইতাছে। আহ, পাগলামি করিস না সেলিম। মরা মানুষ রূপ বদলায় না। টর্চটা লাশের মুখের দিকে ধরত। বৃষ্টির পানিতে কাফন ভিজা গেছে। মুখটা আলগা হইছে কিনা দেখি। সেলিম কাপা কাপা হাতে টর্চের আলো ফেলল লাশের মুখের ওপর। বৃষ্টির পানিতে ভিজে কাফনের কাপড় লাশের মুখের সাথে লেপ্টে আছে। আরিফ সাবধানে মুখের কাপড়টা সরানোর সাথে সাথেই সেলিম ভয়ে দুপা পিছিয়ে কাদার মধ্যে পড়ে গেল। ইয়া আল্লাহ, ভাইজান, এইটা কার মুখ? নসিমিয়ার মুখটা আর মানুষের মতো নেই। তার মুখের চামড়া কুঁচকে গেছে, আর সেই আলকাতরা মাখা কালো মুখের ওপর সিঁদুরের দাগগুলো বৃষ্টির পানিতে ধুয়ে গড়িয়ে পড়ছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে ওগুলো তাজা রক্ত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নসিমিয়ার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখের মণি মানুষের মতো গোল নয়, বিড়ালের মতো চেরা এবং হলুদ রঙের। আর তার মুখে সেই নকল রাক্ষসের দাঁতগুলো নেই। তার বদলে মাড়ি থেকে আসল হাড়ের মতো লম্বা লম্বা দাঁত বেরিয়ে এসেছে। ইয়া মাবুদ, মৃত্যুর পরেও তো শরীর বাড়তাছে। এইটা তো নসিমিয়া না। হঠাৎ লাশটা খাটিয়ার উপর নড়ে উঠল। শোয়ানো অবস্থাতেই লাশটা তার 2 হাত উপরে তুলল, যেন কাউকে আলিঙ্গন করতে চাইছে। তার লম্বা নখগুলো টর্চের আলোয় চকচক করে উঠল। সেলিম, ওঠ, খাটিয়া ধর। ওরে মাটিতে রাখা যাইব না। মাটিতে রাখলেই ও মাটির জোর পাইব। ওরে গোরস্থানের পবিত্র মাটিতে নিতে হইব। ভাইজান, আমি পারুম না। ও আমার দিকে তাকাইয়া হাসতাছে। ও কয়, খেলা দেখবি না? আরিফ একাই খাটিয়াটা তোলার চেষ্টা করল, কিন্তু লাশটা এখন অসম্ভব ভারী। মনে হচ্ছে খাটিয়ার উপর 10টা পাথর চাপানো হয়েছে। লাশটা হঠাৎ তার লম্বা হাত বাড়িয়ে সেলিমের পা খপ করে চেপে ধরল। ভাইজান, ও আমারে ধইরা ফেলছে। ওর হাত আগুনের মতো গরম। ও আমারে খাটিয়ার মধ্যে টানতাছে।
সার শয়তান, মরা মানুষের জায়গা কবরে। যা, তুই কবরে যা। আরিফের বাঁশের বাড়িতে লাশের হাতটা সেলিমের পা ছেড়ে দিল ঠিকই, কিন্তু এবার লাশটা এক ঝটকায় খাটিয়া থেকে উঠে বসার চেষ্টা করলো। তার কাফনের বাঁধনগুলো টাস টাস করে ছিঁড়ে গেল। অর্ধেক শরীর তুলে বসে থাকা নসিমিয়ার লাশটা এবার তার হলুদ চোখ ঘুরিয়ে আরিফের দিকে তাকালো। তার মুখে এক পৈশাচিক হাসি। আরিফ, তুই তো অনেক লাশ বইছস, কিন্তু বহুরূপীর লাশ কি আগে বইছস? আমি মরার সময় রাক্ষস সাজছিলাম, তাই আমি এখন রাক্ষস। আমার খিদা লাগছে আরিফ, আমি মাংস খাবো। লাশটা হামাগুড়ি দিয়ে খাটিয়া থেকে নামার চেষ্টা করলো। চারপাশের ঝোপঝাড় থেকে শত শত শিয়াল ডেকে উঠল। মনে হলো প্রকৃতিও এই অশুভ শক্তির জাগরণ টের পেয়ে গেছে। আরিফ আর সেলিম এখন জনমানবহীন বিলের পারে এক নরখাদক প্রেতাত্মার মুখোমুখি। তাদের সামনে গভীর বিল, পেছনে জঙ্গল, আর মাঝখানে ক্ষুধার্ত বহুরূপী লাশ। বিলের পারে কাদার মধ্যে এক নাটকীয় পরিস্থিতি। নসিমিয়ার লাশটা এখন আর মানুষের মতো আচরণ করছে না। সে হামাগুড়ি দিয়ে চতুষ্পদ জন্তুর মতো খাটিয়া থেকে নেমে এসেছে। তার হলুদ চোখ জ্বলছে আর মুখ দিয়ে লালা ঝরছে। সেলিম ভয়ে পেছনে হড়কে পড়ে গেল। কাঁচা রক্তের গন্ধ, কচি মাংসের গন্ধ। সেলিম, কাছে আয়, আমার খিদা মিঠা। দর্শকরা অপেক্ষা করতেছে, বলির খেলা দেখব। ভাইজান, ও ও আমার দিকেই আসতেছে। ও মানুষ না ভাইজান, ও জানোয়ার হয়ে গেছে। ওর শরীর থেকে পুরো আলকাতরার গন্ধ আসতেছে। বাঁচান ভাইজান, আমারে বাঁচান। সেলিম, সাহস হারাইস না, দৌড় দিবি না। দৌড় দিলেই ও বাঘের মতো ঝাঁপাইয়া পড়ব। চোখের দিকে তাকা, শয়তান চোখের দিকে তাকাইলে দুর্বল হয়ে যায়। নসিমিয়া লাশটা হঠাৎ এক বিকট লাফ দিয়ে সেলিমের ঠিক সামনে এসে পড়ল। সেলিম চিৎকার করে উঠল, কিন্তু লাশটা সেলিমকে কামড়ানোর বদলে তার মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে গেল। লাশের গলার চামড়াগুলো ফুলে উঠেছে, যেন ভেতরে অন্য কোনো প্রাণী আটকে আছে। ভয় পাইছস? ভয় পাইস না, আমি তো খেলা দেখাইতেছি। দেখ, এখন আমি সাপ হব। সেলিমের চোখের সামনেই এক অসম্ভব দৃশ্য ঘটল। লাশটা মাটিতে শুয়ে পড়ল এবং তার হাত পাগুলো অদ্ভুতভাবে বেঁকে গিয়ে শরীরের সাথে লেপ্টে গেল। মেরুদণ্ডের হাড়গুলো মর্মর শব্দ করে ভাঙতে শুরু করলো। লাশটা সত্যি সত্যি সাপের মতো এঁকে বেঁকে কাদার ওপর দিয়ে দ্রুত গতিতে আরিফের দিকে এগিয়ে যেতে লাগলো। এইটা মায়া, এইটা শয়তানি মায়া। বিসমিল্লাহ। আরিফ হাতে থাকা বাঁশটা দিয়ে সজোরে কাদার উপর সাপের মতো চলতে থাকা লাশটার পিঠে বাড়ি মারল। দপাস করে একটা শব্দ হলো এবং লাশটা একটু থমকে গেল। আঘাত পেয়ে লাশটা আবার রূপ বদলালো। এবার সে চার হাত পা ছড়িয়ে মাকড়সার মতো হয়ে গেল এবং উল্টো হয়ে আরিফের দিকে তাকালো। তুই আমারে মারবি আরিফ? আমি বহুরূপী, আমারে ধরা এত সহজ না। আমি